এক ছোট্ট বাচ্চা নিখোঁজ আর পুরো শহরে চলছে দাঙ্গা। পুলিশ খুনিকে ধরেছে, প্রমাণও মিলেছে, কেসটা প্র্যাকটিক্যালি ক্লোজ। কিন্তু একজন ডিটেকটিভ যে নিজের সন্তানকে হারিয়ে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছিল, সে টের পায় যে কিছু একটা ভয়ঙ্কর ভাবে গলদ আছে। আর যখন সে আসল সত্যটা বের করে, তখন দেখা যায় খুনি এমন একজন যাকে কেউই কোনোদিন সন্দেহ করেনি। এমনই এক টুইস্টে ভরা মুভি যার শেষটা তোমাকে কাঁপিয়ে দেবে। আজ চলে এলাম দ্য বাকিংহামস মার্ডারের রহস্য জানাতে। মুভি শুরুতে আমাদের পরিচয় হয় জাসপ্রীত কৌরের সাথে। সে পেশায় একজন ডিটেকটিভ, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা এখন একদম ধ্বংসস্তূপ। কেননা মুভিতে একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে জাসপ্রীত তার ছোট ছেলের সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে, কিন্তু হুট করে এক বন্দুকধারী কোনো কারণ ছাড়াই সেখানে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আর জাসপ্রীতের চোখের সামনে তার আদরের ছোট্ট সন্তান মারা যায়। সত্যি বলতে নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা একজন মায়ের জন্য এর চেয়ে বড় অভিশাপ আর দুনিয়াতে নেই। এরপরে সিনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় কোর্টরুমে। সেখানে সেই পাষাণ খুনি জেমস থমাস দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে একটু অপরাধ বোধ নেই। জেমস আদালতকে জানায় সারা জীবন সে রাস্তায় রাস্তায় ঘুরে কাটিয়েছে, অভাবের কারণে কোনোদিন কারো কাছ থেকে একটু সম্মানও পায়নি। আর তাই যাদের মুখে হাসি লেগে থাকে তাদেরকে সে সহ্যই করতে পারে না। জাসপ্রীতের সেই ছোট্ট বাচ্চার মুখেও তখন একটা মিষ্টি হাসি ছিল, আর জেমসের কাছে ওইটুকু বাচ্চার একমাত্র অপরাধ ছিল সেই হাসিটা। একবার ভাবো, একটা বাচ্চা হাসছে বলে তাকে গুলি করে দেওয়া হয়েছে। জাসপ্রীত সেখানে দাঁড়িয়ে এই অদ্ভুত কথাগুলো শুনছে, আর রেগে ক্ষোভে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে জেমসের গালে একটা চড় দিয়ে বসে। সন্তান হারানোর এই গভীর ট্রমা জাসপ্রীতকে মানসিকভাবে এতটাই ভেঙে ফেলে যে সে ধীরে ধীরে এক মারাত্মক ডিপ্রেশনে তলিয়ে যেতে থাকে। এই কষ্ট থেকে বের হতে জাসপ্রীত ট্রান্সফার নিয়ে চলে আসে বাকিংহ্যামশায়ার হাই উইকম শহরে। বাবাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় সে, কিন্তু এখানে এসে দেখে শহরটা সাম্প্রতিক উত্তেজনায় কাঁপছে। এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিন্দু আর মুসলমানদের মধ্যে রীতিমতো দাঙ্গা লেগে আছে। আর থানায় জয়েন করতেই তার সামনে আসে এমন এক কেস যা তার জীবনটা আবার ওলটপালট করে দেয়। খবর আসে তাজিদ নামের এক ছোট্ট ভারতীয় ছেলে নিখোঁজ হয়েছে। এখন জাসপ্রীত প্রথমে কোনোভাবে এই কেসের দায়িত্ব নিতে চায়নি, কেননা একটা বাচ্চার কেস মানে তার নিজের ক্ষতকে আবার টাটকা করে দেওয়া। কিন্তু তার সিনিয়র অফিসার তাকে বোঝায় যে মানুষ চাইলে অতীত মুছতে পারে না, বরং অতীতকে সঙ্গে নিয়ে বাঁচতে হয়। সিনিয়রের কথায় জাসপ্রীত শেষ পর্যন্ত কেসটা হাতে নেয়। এই কেসের সূত্র ধরেই তার পরিচয় হয় ইন্সপেক্টর হার্ডির সাথে। হার্ডি এই থানায় অনেক পুরানো এবং নিজের কাজ নিয়ে একটু বেশি ওভার কনফিডেন্ট। প্রথম দিন থেকেই তার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে, কেননা দুজনই একই র্যাঙ্কের অফিসার আর সামনে তাদের প্রমোশন। তার মানে তাদের মধ্যে একটা সাইলেন্ট কোল্ড ওয়ার চলছে যে কে আগে এই কেসটা সলভ করতে পারে। এদিকে তাজিদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তে শহরের পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। হিন্দু, মুসলিম আর শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা। তাজিদের পরিবার শিখ হওয়ায় তারা সরাসরি মুসলমানদের উপরে সন্দেহ করতে থাকে। এদিকে জাসপ্রীত আর হার্ডি তাজিদের স্কুলে গিয়ে জানতে পারে যে তাজিদ খুব চুপচাপ আর শান্ত স্বভাবের একটা ছেলে, কিন্তু সেদিন হুট করে সে কেন কিভাবে নিখোঁজ হয়ে গেল সেটা কেউই বলতে পারছে না। তদন্তের এক পর্যায়ে জাসপ্রীত তাজিদের পিয়ানো টিচারের খোঁজ পায়, যে জানায় সেদিন তাজিদের ক্লাসটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গিয়েছিল। এরপর সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে সে একটা বড় ক্লু খুঁজে পায়। দেখা যায় তাজিদ 63A নাম্বারের একটা বাসে উঠেছিল। বাসের ড্রাইভার তখন জানায় সেদিন দাঙ্গার কারণে পরিস্থিতি খারাপ দেখে সে তাজিদকে পার্কের কাছের একটা স্টপেজে নামিয়ে দিয়েছে। এখন জাসপ্রীত একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, তাজিদের পরিবারের সবাই যেন কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। তাজিদের মা সারাক্ষণ কাঁদছে ঠিকই, কিন্তু তার বাবা যেন নিজের শোকটাকে আড়াল করতে চাইছেন। এখন জেরার মুখে বাবা জানায় যে তাজিদকে তারা কয়েক বছর আগে দত্তক নিয়েছিল। এই তথ্যটা জাসপ্রীতের মনে একটা খটকা তৈরি করে। আর ঠিক তখনই তাজিদের ফোনে কিছু রহস্যময় মেসেজ তার নজরে আসে। এটা দেখে জাসপ্রীত বুঝতে পারে যে এই নিখোঁজ হওয়ার ঘটনা যতটা সাধারণ মনে হচ্ছে আসলে এর চেয়ে অনেক গভীর। কিন্তু জাসপ্রীত তখনও জানে না যে পার্কের এক কোণে তার জন্য কি অপেক্ষা করছে। এরপর পার্কে তল্লাশি করার সময় এক কোণায় একটা নীল রঙের গাড়ি পড়ে থাকতে দেখা যায়। চারিপাশটা একদম থমথমে। গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে তাকাতে জাসপ্রীতের পা থেকে মাটি সরে যায়, কেননা ছোট্ট তাজিদের নিথর দেহ সেখানে পড়ে আছে। তাজিদের নিষ্পাপ মুখটা দেখে জাসপ্রীতের বারবার নিজের ছেলের কথা মনে পড়ে, যার ফলে এক মুহূর্তের জন্য সে একদম পাথর হয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। ফরেনসিক টিম আসে তাদের কাজ করতে, কিন্তু জাসপ্রীত খুব খুঁটিয়ে গাড়িটাকে পরীক্ষা করতে গিয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তাজিদের শরীর আর পোশাক একদম শুকনো, অথচ পার্কের ওই জায়গাটা বেশ ভেজা স্যাঁতসেঁতে। এর মধ্যে জানা যায় যে গাড়িটা আকরাম নামের এক ব্যক্তির। আর আকরামের নাম শুনে হার্ডি বেশ উত্তেজিত হয়ে পড়ে, কেন হার্ডি নিশ্চিত ছিল এই খুনের পিছনে কোনো মুসলিম ছেলেরই হাত আছে। তবে ময়না তদন্তের রিপোর্টে আসে একটা অবিশ্বাস্য তথ্য। ডক্টর জানায় তাজিদের ফুসফুস পানিতে ভরা ছিল, তার মানে সে পানিতে ডুবে মারা গেছে। এখন তুমি নিজেই ভাবো, তাজিদ যদি পানিতে ডুবে মারা যায় তবে তার দেহ গাড়ির ভিতরে এত শুকনো অবস্থায় আসলো কি করে? গাড়ির সিটে এক ফোঁটা পানির চিহ্নও নেই। তাহলে কেউ কি তবে তাজিদকে মারার পর দেহটা এখানে সাজিয়ে গেছে, নাকি কোনো ইচ্ছে করে পুলিশকে
বিভ্রান্ত করতে চাইছে। হার্ডি অবশ্য এত কিছু ভাবার প্রয়োজন মনে করে না। সে সোজা আকরামের বাড়িতে গিয়ে জানতে পারে যে ওই দিন গাড়িটা আকরামের ভাগ্নে আর এলাকার ইমামের ছেলে নিয়ে বেরিয়েছিল। হার্ডি তাদের থানায় এনে এবার জিজ্ঞাসাবাদ করে। ঠিক তখনই জাসপ্রীত লক্ষ্য করে যে তাজিদের বাবা আড়ালে গিয়ে খুব নিচু স্বরে কারো সাথে কথা বলছে, আর তার চোখে শোকের চেয়ে ভয়ের ছাপ অনেক বেশি স্পষ্ট। রহস্য আরো ঘনীভূত হয় যখন তাজিদের স্কুল ব্যাগটা পুরো এলাকা তন্ন তন্ন করেও কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে তাজিদের ডেড বডি উদ্ধারের পর জাসপ্রীতের মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, খুনি মোটেও আনারি কেউ নয়, বরং অনেক চালাক। সে তাজিদের বাবার উপরে নজর রাখতে শুরু করে আর দেখে তার বাবা বারবার বাথরুমে গিয়ে আড়ালে কারোর সাথে যেন কথা বলছে। জাসপ্রীত সাবধানে ফলো করে জানতে পারে যে তাজিদের বাবা ইন্দ্রা নামের এক মিউজিক্যাল টিচারের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে। আসলে তাজিদের স্কুলের ওই টিচারের সাথে তার বাবার একটা গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। তাই জাসপ্রীতের মনে প্রশ্ন জাগে যে তাজিদ কি তাহলে কোনোভাবে এই পরকীয়ার কথা জেনে গেছে, আর সেই কারণে কি তাকে প্রাণ দিতে হলো। এরই মধ্যে জাসপ্রীত আরো একটা বড় তথ্য জোগাড় করে। মাত্র কয়েক বছর আগে তাজিদের নামে 1 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করানো হয়েছিল। তার মানে তাজিদ মারা গেলে তার পরিবার এই বিশাল টাকার অ্যামাউন্টটা পাবে। তাই জাসপ্রীত ভাবে টাকার মোহে কি একজন বাবা সত্যি তার ছেলেকে এভাবে মেরে ফেলতে পারে। কিন্তু জাসপ্রীত তখনও জানতো না যে এই কেসের সবচেয়ে নোংরা অধ্যায়টা সামনে থেকে আসছে না, আসছে তার নিজের সহকর্মীদের কাছ থেকে। অন্যদিকে হার্ডি তার দাবিতে একদম অনড় থাকে। সে জাসপ্রীতের কোনো সন্দেহের কথায় পাত্তা দিচ্ছে না। ফলে সে কনফিডেন্টের সাথে বলছে যে আকরামের ভাগ্নে আর ইমামের ছেলেই খুনি। কিন্তু হার্ডির এই জেদের পিছনে আসলে একটা ব্যক্তিগত কারণ আছে। হার্ডি নিজের বোন ড্রাগসের কারণে এখন কোমায়, আর সে ওই ড্রাগসগুলো সেই 2 ছেলের কাছ থেকে নিত। তাই হার্ডি নিজের ব্যক্তিগত রাগ মেটানোর জন্য এই কেসটা ব্যবহার করে তাদের ফাঁসাতে চাইছে। এবার জাসপ্রীত যখন হার্ডির এই নোংরা পরিকল্পনা বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই হার্ডি তাকে নিয়ে বিদ্রুপ করতে থাকে। এমনকি সে জাসপ্রীতের মৃত ছেলে নিয়ে তার কথায় ব্যঙ্গ করে। একজন সহকর্মীর মুখে এমন কথা জাসপ্রীত ভাবতেও পারেনি যে কেউ এত নিচে নামতে পারে। ঠিক তখনই থানায় নতুন ফরেন্সিক রিপোর্ট আসে। তাজিদের বডিতে 2টো ভিন্ন ভিন্ন ডিএনএ পাওয়া গেছে, যার মধ্যে একটা ওই মুসলিম ছেলের সাথে মিললেও অন্য একটা ডিএনএ একদম অজানা। এখন এটাই প্রমাণ করে যে শুধু ওই ছেলেরা নয়, বরং অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত। কিন্তু হার্ডি আবার জাসপ্রীতের মৃত সন্তানের কথা তুলে জঘন্যভাবে খোঁটা দেয়। এবার জাসপ্রীত তার নিজেকে সামলাতে পারে না। সে সজোরে হার্ডির নাকে এক ঘুষি বসিয়ে দেয়। থানার সবাই এই কাণ্ড দেখে তো পুরোই থ। সিনিয়র অফিসার সাথে সাথে জাসপ্রীতকে কেস থেকে সাসপেন্ড করে দেন। জাসপ্রীতের এখন হাত পা বাঁধা, কিন্তু তার মন কোনোভাবে শান্ত হচ্ছে না। অফিসিয়ালি কেসটা থেকে দূরে থাকলেও তার মাথায় সারাক্ষণ তাজিদের সেই রহস্যময় মৃত্যু ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারে হার্ডি ভুল পথে আগাচ্ছে, আর এই জেদে পুরো শহরে একটা আগুন জ্বলবে। এছাড়াও নিজের ছেলের কথা মনে পড়ে এক মুহূর্তের জন্য মনটা তার ভেঙে যায়, কিন্তু তবুও সে হার মানতে রাজি না। তাজিদের সে নিখোঁজ ব্যাগের ভিতরেই হয়তো তার আসল সত্য লুকিয়ে আছে। তাই জাসপ্রীত নিজের স্টাইলে একাই একটা ইনভেস্টিগেশন চালানোর সিদ্ধান্ত নেয়। রাতে জগিং করতে বের হয়ে সে নিজের চোখে দেখে মুসলিম পাড়ায় পেট্রোল বোমা মারা হচ্ছে। একটা নিষ্পাপ বাচ্চার মৃত্যুকে হাতিয়ার বানিয়ে কিছু লোক পুরো শহরটাকে নরক বানিয়ে দিয়েছে। এখন জাসপ্রীত পৃথ্বী নামের এক যুবকের উপরে নজর রাখতে শুরু করে। পৃথ্বী আগে ড্রাগসের সাথে জড়িত ছিল, কিন্তু এখন নিজেকে একটা ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জাসপ্রীতের সামনে পৃথ্বী কনফিডেন্স নিয়ে কথা বলে ঠিকই, কিন্তু জাসপ্রীত একটা জিনিস খেয়াল করে, তাজিদের নাম শুনতেই পৃথ্বী কেমন যেন একটু বেশ ঘাবড়েই যায়। একটা কথা বলি শোনো, তোমরা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা একটু কষ্ট করে সিনে থ্রিলার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর সেই সাথে বেল আইকনটা কিন্তু অন করতে মোটেও ভুলো না, কেননা এরকম দুর্দান্ত সব থ্রিলার মুভির এক্সপ্লেনেশন তোমরা নিয়মিত পাবে এই চ্যানেলে। যাই হোক, ঠিক এই সময়ে জাসপ্রীত খবর পায় হার্ডি সে মুসলিম ছেলেদের উপরে মারাত্মক প্রেসার দিচ্ছে যাতে তারা মিথ্যে খুনের দায় স্বীকার করে নেয়। এখন জাসপ্রীত বুঝতে পারে যে তাকে দ্রুত সলিড প্রমাণ জোগাড় করতে হবে। তাই সে গোপনে পৃথ্বীর বাড়িতে তল্লাশি শুরু করে এবং পরিত্যক্ত একটা কোনায় একটা ড্রাগসের প্যাকেট খুঁজে পায়। তাহলে পৃথ্বী কি এখনো ড্রাগসের কারবারে আছে? আর তাজিদ কি এই ড্রাগসের প্যাকেটটা ডেলিভারি করতে গিয়েছিল সেদিন? জাসপ্রীতের হাতে এখন কোনো পাওয়ার নেই, কিন্তু তার ভিতরে ডিটেকটিভ সত্তা তাকে বসে থাকতে দিচ্ছে না। সে জেলের এক পুরাতন পরিচিত গার্ডের সাহায্যে গোপনে লকআপে ঢোকার ব্যবস্থা করে। সেখানে সেই 19 বছর ছেলেটার সাথে সে মুখোমুখি হয়। জাসপ্রীত তাকে বোঝায়, তোমার মা বাইরে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুমি যদি সত্যটা না বলো তবে এই সমাজ তোমাকে খুনি হিসেবেই জানবে। এই কথাটা শুনে ছেলেটা নিজেকে ধরে রাখতে পারে না। তখন সে ঠুকরে কেঁদে ওঠে আর সব সত্যি বলবে বলে রাজি হয়। সে জানায় সেদিন ওই পার্কে তাজিদের সাথে তাদের একটা বড় ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ঝামেলাটা ছিল ড্রাগসের লেনদেন নিয়ে। তাজিদের ওই দিন কেন যেন টাকার অনেক দরকার ছিল, তাই পৃথ্বী তাকে একটা ড্রাগসের প্যাকেট দিয়ে ওই ছেলেদের কাছে পাঠিয়েছিল। কিন্তু মাত্র 30 টাকার গরমিল হওয়ার কারণে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ছেলেটা স্বীকার করে তারা রাগের মাথায় তাজিদকে লেকের পানিতে কয়েকবার চুবিয়েছিল, তবে এটা ছিল শুধুমাত্র ভয় দেখানোর জন্য, তারা তাকে মেরে ফেলেনি। এছাড়াও সে জানায় তারা যখন পার্ক থেকে চলে আসে তখনও তাজিদ দিব্যি বেঁচে ছিল আর একা একাই বনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। তার মানে বুঝতে পারলে তাজিদ
তাজিদ কিন্তু তখনও মরেনি। তাহলে এরপর তাজিদের সাথে ঠিক কি ঘটলো? এখন প্রশ্ন হচ্ছে কে তাজিদের বডিটা পানি থেকে তুলে সেই গাড়ির ভিতরে রাখলো। যাই হোক, জাসপ্রীত বুঝতে পারে হার্ডি এই কথাগুলো আগে জানতো, কিন্তু সে ইচ্ছে করেই এই মুসলিম ছেলেটাকে খুনি সাজিয়ে পুরো শহরটাকে দাঙ্গার দিকে ঠেলে দিতে চায়। জাসপ্রীতের এখনো সন্দেহ হচ্ছে খুনি পৃথ্বীও হতে পারে, অথবা তাজদিদের নিজের পরিবারের কেউই। রহস্যের জট খুলতে হলে সে নিখোঁজ ব্যাগটা তাকে খুঁজে পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে জানতে পারে পৃথ্বী যখন 4 বছর জেলে ছিল তখন তার ছোট ভাই তাজিদের মায়ের দেখাশোনা করত, আর এই সম্পর্কটা কেবল সাধারণ দেখাশোনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে ছিল আরো গভীর কিছু। জাসপ্রীত এবার পার্কে সেই এলাকাটা আবারও খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। প্রতিটা ঝোপঝাড় চেক করতে করতে হঠাৎ একটা পুরানো গাছের গোড়ায় তাজিদের সেই স্কুল ব্যাগটা খুঁজে পাওয়া যায়। এবার ব্যাগটা খুলেই জাসপ্রীতের চোখ কপালে ওঠে। ভিতরে কোনো ড্রাগস নয়, বরং তাজিদের পার্সোনাল ডায়েরি আর একটা মেমোরি কার্ড আছে। এবার সেই মেমোরি কার্ডটা মোবাইলে চালাতেই জাসপ্রীত যেন থমকে যায়। সেখানে এমন একটা ভিডিও ছিল যা পুরো কেসের মোড়টাকেই ঘুরিয়ে দেয়। এই ভিডিওতে দেখা যায় যে তাজিদের মা আর সেই কোকড়ানো চুলের ছেলেটির আপত্তিকর একটা ভিডিও রয়েছে। আসলে তাজিদ লুকিয়ে তাদের সেই গোপন মুহূর্তের ভিডিওটা রেকর্ড করেছিল। জাসপ্রীত বুঝতে পারে তাজিদ এই ভিডিও দিয়ে হয়তো তার মাকে চাপে রেখেছিল। ঠিক এই সময় তার তখন তাজিদের মায়ের সেই কান্নাকাটি করা মুখটার কথা মনে পড়ে। একজন মা হয়ে কেউ কিভাবে এত বড় অপরাধ লুকিয়ে রাখতে পারে? এখন তোমাদের কি মনে হয় তাজিদের মা কি নিজের পরকীয়া বাঁচাতে নিজের সন্তানকে খুন করার নির্দেশ দিয়েছিল? জাসপ্রীত এখন পুরো পাজলটা জোড়া লাগাতে শুরু করে। সে আবারও ফরেনসিক রিপোর্টগুলোকে খুঁটিয়ে দেখে। তাজিদের বডি যদি লেকের পানিতে ডুবে মারা যায় তবে গাড়ির সিট শুকনো কেন ছিল? জাসপ্রীত বুঝতে পারে যে খুনিরা তাজিদকে মারার পর বডিটার সাথে সাথে গাড়িতে রাখেনি, হয়তো বেশ কিছুক্ষণ বাইরে ফেলে রাখা হয়েছিল যাতে তার শরীরের পানি ঝরে যায়, অথবা কোনো কাপড় দিয়ে বডিটাকে মুছে তারপর গাড়িতে রাখা হয়েছে। এরপর জাসপ্রীত হার্ডির বিশ্বস্ত পুলিশ সহকারীকে খুঁজে বের করে ফেলে। তাকে কৌশলে জেরা করতে গিয়ে ভয় দেখায় যে সত্যি না বললে তাকে জেলে যেতে হবে। এবার সে এক লোমহর্ষকর জিনিস জানায়। সে জানায় হার্ডি তাকে বডিটাকে গাড়ি থেকে নামিয়ে পার্কের ঝোপের মধ্যে রেখে দিতে বলেছিল, কিন্তু পরে হার্ডি প্ল্যান বদলে বডিটা আবারও গাড়ির ভিতর রেখে দেয় যাতে মুসলমান ছেলেদের উপরে দোষ চাপানো যায়। হার্ডি জানতো তাজিদের খুনের পিছনে অন্য কেউ আছে, কিন্তু সে তার বোনের অপমানের প্রতিশোধ নিতে ওই মুসলিম পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। তবে আসল খুনি কিন্তু এখনো ধরা পড়েনি। জাসপ্রীত তাজিদের মায়ের গোপন চ্যাট হিস্ট্রিটা বের করে ফেলে। সেখানে দেখা যায় তাজিদের মা তার প্রেমিকের কাছে এই মেসেজ পাঠিয়েছিল, তাজিদ ভিডিওটা দেখে ফেলেছে, তাকে এখনই থামানো দরকার। তার মানে তাজিদের মাই আসলে সেই ছেলেকে দিয়ে তাজিদকে খুন করাতে উস্কানি দিয়েছিল। এবার আসল পুরো ঘটনাটা এরকম, সেই মুসলিম ছেলেরা তাজিদকে পানিতে চুবিয়ে ভয় দেখানোর পর ছেড়ে দেয়। এরপর তাজিদ যখন একা ফিরছে তখন সে তার মা আর প্রেমিকার মুখোমুখি হয়। তাজিদ ওই ভিডিওর কথা বলে ফেললে সেই কুকড়ানো চুলের ছেলেটা রাগের মাথায় তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। জাসপ্রীত সব প্রমাণ নিয়ে সরাসরি তাজিদের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে তখন চলছিল এক তুলকালাম। তাজিদের বাবা হঠাৎ বাড়ি ফিরে তার স্ত্রীর সাথে সেই ছেলেটাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। রাগে অন্ধ হয়ে সে কিচেন থেকে ছুরি নিয়ে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ে। ভিতরে গিয়ে জাসপ্রীত দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সেই ছেলেটার রক্তাক্ত অবস্থায় কিচেনে পড়ে আছে, কিন্তু তাজিদের মা তখনও তার ড্রামা চালিয়ে যাচ্ছে। জাসপ্রীতকে দেখে অসহায় হওয়ার ভানে সে কান্না করছে। তবে জাসপ্রীত তাকে সোজাসুজি ধমক দিয়ে বলে, তোমার সব নাটক এবার বন্ধ করো, তোমার নিজের ছেলের আসল খুনি তুমি নিজে। তাজিদের মা প্রথমে অস্বীকার করলেও পরে ঢুকরে কেঁদে ওঠে আর জাসপ্রীতের পায়ে পড়ে মাফ চায়। কিন্তু জাসপ্রীতের মন তখন পাথরের মতন শক্ত। সে বলে, তুমি মা নামের কলঙ্ক। ঠিক তখনই জাসপ্রীত খবর পায় হার্ডি আবার ওই মুসলিম ছেলেদেরকে টর্চার করছে। সে দ্রুত সেখানে গিয়ে হার্ডিকে থামায় আর সবার সামনে সব মিথ্যাচার ফাঁস করে দেয়। হার্ডি বুঝতে পারে সে এবার ধরা খেয়ে গেছে, তাই সে অপমানে ওখান থেকে বেরিয়ে যায়। সে জানে তার ক্যারিয়ার শেষ, তাই অসুস্থ বোনকে শেষবার দেখার পর নিজেকে আর ক্ষমা করতে না পেরে হার্ডি নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকেই শেষ করে দেয়। এরপর শহরের দাঙ্গা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মানুষ যখন জানতে পারে খুনি কোনো মুসলমান নয় বরং তাজিদের নিজের মায়ের পরকীয়ার কারণে এই ঘটনা ঘটেছে, তখন সাম্প্রদায়িক আগুন নিভে যায় আর সেই 19 বছরে নির্দোষ মুসলমান ছেলেটাকে জেল থেকে ছাড়া দেওয়া হয়। এই দৃশ্য দূর থেকে জাসপ্রীত দেখে মনে করতে থাকে যে অন্তত একটা নির্দোষ প্রাণকে সে বাঁচাতে পেরেছে। ডিপার্টমেন্ট থেকে জাসপ্রীতের সাসপেনশন তুলে নেওয়া হয়। ঠিক তখনই তার হাতে আসে 1 কোটি টাকার একটা চেক, আর এটা ছিল তার নিজের ছেলের মৃত্যুর ইন্স্যুরেন্সের টাকা। কিন্তু জাসপ্রীত সেই চেকটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেননা টাকার বিনিময়ে ছেলের শোক ভোলানো যায় না। সে তার ছেলে সে রক্তমাখা টি শার্টটা আগুনে ফেলে দেয়, আর এরই মাধ্যমে জীবনের সব দুঃসহ স্মৃতিকে পুড়িয়ে সে ছাই করে। আর ঠিক এভাবেই সে নতুন জীবনের জন্য কামব্যাক করার উদ্দেশ্যে রওনা দেয় এবং আমাদের আজকের মুভি এখানেই শেষ হয়।